ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাস দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 16.2 অধ্যায়ের উদাহরণে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখব। উদাহরণে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেগুলো খুবই পরীক্ষায় আসার জন্য উপযোগী, এবং এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা অনুশীলনীতে এরকম অঙ্ক অলরেডি সলভ করেছি। তো আমরা উদাহরণের অঙ্কগুলো এখন এক এক করে দেখি, তাহলে দেখা যাবে তোমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলো বুঝতে পারছো কিনা বা দেখছো কিনা, এখানে তোমাদের চেক রিচেকের একটা জায়গা থাকবে। তো প্রথম অঙ্কটা দেখো, এখানে বলা আছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3/2 গুণ, এর ক্ষেত্রফল হচ্ছে 384 বর্গমিটার, পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এইখানে দেখো যে জিনিসটা, তো আয়তাকার জিনিসের যে কোনো আয়তাকার ক্ষেত্রের যে ইয়াটা সেটি হচ্ছে কত। যে কোনো আয়তাকার ক্ষেত্র যদি আমরা হিসাব করি, 16.2 এর উদাহরণ। তো যে কোনো আয়তের ক্ষেত্রে আমরা জানি যে এখানে মেইন জায়গা হচ্ছে দুইটা, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। এই দুইটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কি করতে পারবো, এই সংশ্লিষ্ট সমস্ত জিনিস বের করতে পারবো। তো ওইখানে ওরা দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে একটা সম্পর্ক দিয়ে রাখছে, সেটি হচ্ছে ঘরের দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 1.5 গুণ। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য তো আমরা ধরি দৈর্ঘ্য, প্রস্থটা যেহেতু ছোট এই ক্ষেত্রে আমরা যেটা ছোট সেটা ধরে নেব, যে ধরি প্রস্থ। ঠিক আছে, যার সাথে সম্পর্ক দেওয়া আছে, প্রস্থের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক দেওয়া আছে, প্রস্থটা বি, অতএব দৈর্ঘ্য এ সমান কত হবে, এ সমান হচ্ছে বি এর কত গুণ, 3/2 গুণ। তাহলে যার সাথে এর আছে প্রস্থের 2 গুণ, প্রস্থের 3/2 গুণ, তাহলে যার সাথে র আছে তার সাথে আমরা কি করব, ওই জিনিসটা গুণ করে দেবো। বলছে কি প্রস্থের 3/2 গুণ, তাহলে আমরা কি করব, এই প্রস্থের মানটা বসাই দিব, আর এই সংখ্যাটা গুণ যেহেতু বলছে গুণ দিব। তো এইভাবে তাহলে এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এইভাবে বের করতে হয় দৈর্ঘ্য এবং প্রস্থের যে বিষয়গুলো। ঠিক আছে, তো এটা যদি হয় এখন, তাহলে অতএব এখানে কি দেওয়া আছে তারপর, তো আমরা দৈর্ঘ্য প্রস্থের মধ্যে একটা সম্পর্ক পাইলাম, এবং ক্ষেত্রফল দেওয়া আছে 384। তাহলে আমরা জানি ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হচ্ছে এ বি, তাই না? এটাতে আমরা সবাই জানি ক্ষেত্রফল সমান আছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, এবং শর্ত মতে এই ক্ষেত্রফলটা দেওয়া আছে কত, এ বি সমান দেওয়া আছে 384। ঠিক আছে, তো এইখানে আমরা এর যে মান সেটা বি এর সাপেক্ষে জানি, এটা হচ্ছে 3b, এটাকে আমরা লিখতে পারি কত, 3b ডিভাইডেড বাই 2, তাহলে 3b ডিভাইডেড বাই 2 ইন্টু আবার কি বি, তাহলে এটা হচ্ছে এ এর মান আর এটা বি থাকলো এখানে, সমান হচ্ছে 384। এখান থেকে তাহলে এখন আমাদের একটাই আননোন হয়ে গেল এই সমীকরণে। এখান থেকে আমরা কি করব, এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দেই, তাহলে 1 নং হতে আমরা লিখতে পারি যে 1 নং দ্বারা, তাহলে 1 নং এ আমরা বি এর মান বসাই দিলাম, তাহলে এখানে হবে কত, বি স্কয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 384। এখন এই ইকুয়েশন আমরা ইজিলি সলভ করতে পারবো। তাহলে আমরা এখানে বি স্কয়ার রাখলাম, রেখে নিচের 2টাকে, উপরের 3 যেটা গুণ হিসেবে আছে সেটা নিচে ভাগ হয়ে যাবে, আর 2 আছে ভাগ হিসেবে, তাহলে এই দিকে গিয়ে 384 সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো আমরা জানি। তো এখন তো বি স্কয়ার ইজ ইকুয়াল টু হবে কত, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে, ভাগ করলে হবে 3 কে 3, 1 3 6 18, এখানে ভাগ যাবে না, তো আমাদের ইয়া করতে হবে, দশমিক চলে আসবে অ্যান্সারে। তো এখানে ভাগ করলে যেটা হচ্ছে 3 3, আর এখানে 3 দুগুণে 6, 2 3 8 24, 128 কি 2 যা গুণ করলে 256। তো বা বি ইজ ইকুয়াল টু আছে √256। ঠিক আছে, √256, সুতরাং বি ইজ ইকুয়াল টু 16, অর্থাৎ 16 এর উপর রুট করলে 256 হয়। ঠিক আছে, তাহলে আমরা তার মান পেলাম, এখানে প্রস্থের মানটা পেয়ে গেলাম। প্রস্থের মান যদি পাই তাহলে আমরা এখান থেকে কি পাবো, দৈর্ঘ্যের মান পাবো। অতএব দৈর্ঘ্য এ ইজ ইকুয়াল টু 3b ডিভাইডেড বাই 2 ছিল, তা 3 × 16 ডিভাইডেড বাই 2, তাহলে 3 8 24, 3 8 24 কি হবে, 8 2 16, 3 8 24। ঠিক আছে,
এত মিটার করে। তো এখন আমরা যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই কি পেয়ে গেছি, তাহলে এখন আমরা এখান থেকে কি পাবো, বাকি যে রাশিগুলো আছে পরিসীমাও পাবো এবং কর্ণ পেয়ে যাবো। ঠিক আছে, তো পরিসীমার বিষয়টা আমরা জানি যে আয়তের পরিসীমা, সুতরাং পরিসীমা আমরা জানি যে পরিসীমার আয়তক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে কি 2 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে পরিসীমা মানে চার ধারের যোগফল, তাহলে এ প্লাস বি প্লাস এ, এটাও এ এটা বি, তাহলে দুইটা এ যোগ দুইটা বি, তাই না? তাহলে 2 ইন্টু এ প্লাস বি, 2a 2b, এ যোগ করলে 2a, বি আর বি যোগ করলে 2b। তো এখানে আমরা মান বসাই দেই, তাহলে 2 ইন্টু 16 প্লাস 24, ঠিক আছে। তো 16 আর 24 মিলে 40 হবে, তাহলে এখানে হবে 80 মিটার। তো পরিসীমার ক্ষেত্রে জাস্ট দৈর্ঘ্যগুলো যোগ করা হয়েছে, এখানে কোনো ধরনের গুণ নাই, দুই ধরনের রাশি, এই জন্য একক হবে মিটার। আবার কর্ণ, তো কর্ণ সমান আমরা এই কর্ণটা যদি বের করতে চাই, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত হবে? দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এটা সমকোণ, সমকোণের ভূমি হচ্ছে এ আর লম্ব হচ্ছে বি, তাহলে কর্ণটা হবে কি, এই ত্রিভুজের অতিভুজটাই হবে কি, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার অতিভুজটাই মূলত কি কর্ণ, তাহলে কর্ণটা হবে কি রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, তো এইখানে রুট ওভার 16 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, তো এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটি হচ্ছে 28.83, 28.84 মিটার। তাহলে এটাই হচ্ছে দুইটা অ্যান্সার, একটা হচ্ছে আমাদের পরিসীমার অ্যান্সার আর এটা হচ্ছে কর্ণের অ্যান্সার। এগুলো মিটার কেন মিটার হলো কেন, তার কারণ এখানে দুই ধরনের একক যোগ করা হয়েছে। তারপর যাই হোক, কর্ণ মানে তো একটা রেখার দৈর্ঘ্য, তো রেখার দৈর্ঘ্য এই রেখাটার কি দৈর্ঘ্য, তাই না? যেহেতু এই রেখার দৈর্ঘ্য সেক্ষেত্রে এটা মিটারই হবে। ওকে, এরপর আমরা যদি পরের অঙ্কে যাই, সেটি হচ্ছে যে 9 নম্বর অঙ্ক। দেখো 9 নম্বর অঙ্কে কি বলছে, এই অঙ্কটা দেখো তোমরা, বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, এর দৈর্ঘ্য যদি 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো, আয়তটির ক্ষেত্রফল এবং প্রস্থ নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক আমরা একটা করেছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, তো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মনে করো এ আর প্রস্থ হচ্ছে বি, তাহলে এখানে আমরা লিখবো যে ধরি এটা কয় নম্বর উদাহরণ, উদাহরণ 9, ঠিক আছে, উদাহরণ 9। তো একইভাবে আমরা ধরি দৈর্ঘ্য এ আর প্রস্থ কত বি, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল এ বি ইজ ইকুয়াল টু, শর্ত মতে ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে 2000 বর্গমিটার, ঠিক আছে। তো এটা আমাদের 1 নং ইকুয়েশন থাকলো। আচ্ছা, ভালো কথা। তো এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে ঠিক আছে, ওরা কি বলছে, দেখো এইখানে এই যে আয়ত, এই আয়তটা হচ্ছে তোমার কি দৈর্ঘ্যটা বড় প্রস্থটা ছোট, এটাকে যদি আমরা বর্গ বানাইতে চাই তাহলে কি করতে হবে, এইটুকু অংশ কেটে ফেলতে হবে, এইটুকু অংশ কি করতে হবে কেটে ফেলতে হবে। তো এইটুকু অংশ যদি কেটে ফেলি তাহলে এটা বর্গ হবে। কিভাবে বর্গ হবে, দৈর্ঘ্যটা থেকে যদি 10 মিটার বাদ দেই তাহলে কি হবে, এই অংশটা কি হয়ে যাবে বি, এই পুরোটাই ছিল কি, এই পুরোটাই তোমার এ ছিল, এই পুরোটাই এ ছিল, তাই না? আর যদি আমরা এই 10 মিটার কেটে ফেলি, 10 মিটার কেটে ফেলি তাহলে এটা একটা বর্গ হবে, তার মানে কি এইটা বি, এটাও হয়ে যাবে কি বি, ঠিক আছে। বর্গ হয়ে যাওয়ার অর্থটা কি, এই দুইটা বাহুই, এটা তো বি আছেই আর এইটুকু কি হয়ে যাবে বি হয়ে যাবে, সেই ক্ষেত্রে বর্গ হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে শর্ত মতে, এটা হচ্ছে প্রথম শর্ত মতে, ঠিক আছে, এটা প্রথম শর্ত মতে, আর এটা হচ্ছে কি দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্ত মতে কি, যদি আমরা এ থেকে 10 বিয়োগ করি তাহলে সেটা বি এর সমান হবে, তাই কিনা? এ থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে এটা ডেফিনেটলি কার সমান হবে, বি এর সমান হবে। তার কারণ 10 মিটার যদি আমরা বাদ দেই, দৈর্ঘ্য থেকে যদি 10 মিটার বিয়োগ করি তাহলে সেটা কি হবে, একটা বর্গ হবে, অর্থাৎ প্রস্থটা কি হয়ে যাবে দৈর্ঘ্যের সমান হয়ে যাবে, অর্থাৎ এটা একটা বর্গ হয়ে যাবে, তাই না? তো
তো আমরা যদি এখন বি এর মান 2 নং হতে আমরা তাহলে লিখব কি 2 নং হতে বি এর মান 1 নং এ বসাই। ঠিক আছে, 1 নং এ যদি বসিয়ে দেই তাহলে কি হবে, এখানে দেখো তোমরা বি এর মান বসাইছি, তাহলে এ ঠিক থাকলো, এ মাইনাস 10 ইজ ইকুয়াল টু 2000। ঠিক আছে, এবার যদি আমরা গুণ করে দেই এ স্কোয়ার মাইনাস 10 এ আর 2000টাকে এইদিকে নিয়ে আসি ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। তো এই দ্বিঘাত সমীকরণটাকে যদি আমরা সলভ করি তাহলে আমাদের কি হবে, সলিউশন হবে। তো এটা মিডল টার্ম প্রসেসে সলিউশন করতে হবে। মূলত এখানে মাইনাস যেহেতু আছে তাহলে দুইটা সংখ্যা গুণ করে 2000 মিলাইতে হবে, আর যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস করে 10 মিলাইতে হবে। তাহলে এখানে মূলত 40 এবং 50 গুণ করলে 2000 হবে, আর 50 থেকে 40 বিয়োগ করলে 10 হবে। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বড়টার সামনে আমরা কি দেবো, মাইনাস দেবো, আর ছোটটার সামনে 40 দেবো। ঠিক আছে, মাইনাস 2000 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এগুলো তোমরা 3 নম্বর অধ্যায়ে করে আসছো। এ মাইনাস 50 প্লাস 40 যদি আমরা কমন নেই তাহলে এ মাইনাস 50 হবে, তার কারণ 40 আর 50 গুণ করি তো 2000, 40 যদি আমরা কমন নেই তাহলে এটা তো অবশ্যই কি হবে, 50 হবে। তাহলে এখানে থাকলো কি এ মাইনাস 50 আর এ প্লাস 40, তাহলে এ প্লাস 50 যদি আমরা কমন নেই তাহলে এখানে এ থাকবে আর এখানে শুধু 40 থাকবে। ওকে, তো এখন দুইটা সংখ্যা গুণ করে যদি শূন্য হয় তাহলে তাদের যে কোনো একটিকে অবশ্যই কি হইতে হবে, শূন্য হইতে হবে। তাহলে সেক্ষেত্রে এ মাইনাস 50 সমান শূন্য হইতে পারে, অতএব এ সমান হবে কত, 50, অথবা কি হবে, এটা যে কোনো একটাকে শূন্য হইতে হবে, এ প্লাস 40 ইজ ইকুয়াল টু 0, তাহলে এ সমান হবে মাইনাস 40। এখন দেখো আমরা এখানে বাস্তব জিনিস নিয়ে আলোচনা করতেছি, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এগুলো নিয়ে আলোচনা করতেছি, তো সেগুলো কি হইতে পারে না, ঋণাত্মক হইতে পারে না। এই জন্য আমরা এটাকে কি লিখে দিব, এটাকে আমরা লিখবো অগ্রহণযোগ্য। এটা অগ্রহণযোগ্য কেন, তার কারণ এরকম আমরা যে বাস্তব জিনিসগুলো নিয়ে আলোচনা করি এগুলোর ক্ষেত্রে মানগুলো ঋণাত্মক হইতে পারে না। ঠিক আছে, তো 50, তাহলে আমরা ধরে পেলাম যে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 50, অতএব আমরা লিখতে পারি কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ সমান 50 মিটার, আর প্রস্থ কত হবে, তাহলে আমরা প্রস্থ বি সমান কি পেলাম, এ মাইনাস 10। ঠিক আছে, তাহলে 50 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 40 মিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে কত, 50 এবং প্রস্থ হলো 40। তো এটা আমরা পেয়ে গেলাম, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের কি হয়ে গেল। ঠিক আছে, তো এটাই। এরপর দেখো পরের অঙ্কটা যদি আমরা দেখি, পরের অঙ্কটা দেখো কি আছে। এই ধরনের অঙ্ক আমরা অলরেডি অনেক করে ফেলেছি। বলছে যে বর্গাকার একটি মাঠের ভেতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত। ঠিক আছে, তো এখানে বাই দ্য ওয়ে আমাদের জানা দরকার, এখানে রাস্তার চওড়াটা কিসে, মিটারে দেওয়া আছে, আর এখানে ক্ষেত্রফলটা আবার দেওয়া আছে হেক্টর। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে 1 হেক্টর সমান কত বর্গ মিটার, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এখানে বলে দেওয়া নাই যে 1 হেক্টর সমান কত বর্গ মিটার। তো এইখানে তোমার দেওয়া আছে যে 1 হেক্টর মানে হচ্ছে 1000 বর্গ মিটার। ঠিক আছে, কি 1 হেক্টর মানে 1000 বর্গ মিটার, এটা আমাদের জানা থাকতে হবে। তো আমরা যদি এই অঙ্কটা একই করার চেষ্টা করি, উদাহরণ 10। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বর্গ। তো বর্গ মানে কি, এর দৈর্ঘ্য প্রস্থ সবই কি একই রকম। বর্গ মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সব সেম। ঠিক আছে, দৈর্ঘ্য যা প্রস্থ তাই হবে। আর তার মানে আমরা ধরে নেই যে এর বাহুর দৈর্ঘ্য এ, একটাই বাহু যেহেতু বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর এর ভিতরে একটি কি আছে, তোমার একটা বর্গাকার বাগান আছে আরেকটি। সেখানে চতুর্দিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটার প্রস্থ দেওয়া আছে, রাস্তার যে বিস্তার এটা দেওয়া আছে কত, 4 মিটার, তাই না, এটা দেওয়া আছে কত, 4 মিটার। তো রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে না, রাস্তার ক্ষেত্রফল না, আমাদের বের করতে হচ্ছে ভিতরের বর্গটার
ক্ষেত্রফল বের করতে বলছে। তো দেখো এখানে রাস্তা বাদে হ্যাঁ ভিতরের যে মাঠটা আছে সেটার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে দেখো এই যে বর্গাকার যে বাইরের যে মাঠটা, বাইরের যে পুরো যে মাঠটা আছে এই মাঠের ক্ষেত্রফল, তো আমরা লিখতে পারি আগে লিখেছি ধরি মাঠের ক্ষেত্রফল, বর্গাকার মাঠের ক্ষেত্রফল, ধরি মাঠের এক বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে ক্ষেত্রফল শর্ত মতে এর ক্ষেত্রফলটা কত হবে? শর্ত মতে ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, তাই না? শর্ত মতে এ স্কয়ার সমান কত হবে? 1000 বর্গমিটার। সুতরাং এ ইজ ইকুয়াল টু কত হবে? রুট ওভার 1000। এখানে তোমরা লিখবা যে 1 হেক্টর, আমরা জানি যে 1 হেক্টর ইজ ইকুয়াল টু 1000 বর্গমিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে এ সমান আমরা পাইতেছি কত? এ এর মানটা এখান থেকে আমরা বের করে নেব, ঠিক আছে। তো 10√10, তো আপাতত আমরা 10√10 হিসেবেই লিখি, 10√10 মিটার। তাহলে এর মান পাইলাম আমরা কত? 10√10। তো এখন যদি আমরা ভিতরের এই ক্ষেত্রফলটা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এই ভিতরে এই বাহুটুকুর দৈর্ঘ্য লাগবে, তাই না? তাহলে এই বাহু আমরা কতটুকু হবে বলো দেখি? এ থেকে এই দিকে 4 মিটার বিয়োগ হয়ে গেছে, এই দিকে কি 4 মিটার বিয়োগ হয়ে গেছে, তাহলে এইটুকু কত থাকবে? এ মাইনাস, তাহলে এই যে ডিস্টেন্সটা, তাহলে এই যে বাহুটা, এই বাহুটা কত হবে? এ মাইনাস 8, 4 দুগুণা 8, এ মাইনাস 8। তাহলে আমরা লিখতে পারবো যে রাস্তা বাদে পুকুরের, তাই না, মাঝখানে যে ভিতরের যে বর্গাকার মাঠের চারদিকে একটি রাস্তা আছে, রাস্তা বাদে যে মাঠের ভিতরের যে অংশটুকু আছে, তো রাস্তা বাদে মাঠের ভিতরের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত হবে? এ মাইনাস 8, তাই কিনা? এ মাইনাস 8 মানে কি? 10√10 মাইনাস 8, ঠিক আছে, 10√10 মাইনাস 8। এটাকে আমরা এ প্রাইম বলতে পারি, তাই না? এটাকে বলতে পারি কি আমরা? এ প্রাইম। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে? অতএব রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল হবে এ প্রাইমের উপর স্কয়ার, তাই কিনা? তাহলে হবে কত? 10√10 মাইনাস 8 তারপর স্কয়ার। তো এটাকে সরাসরি তোমরা ক্যালকুলেটরে বসায় দিতে পারো। তো এটার উপর স্কয়ার মাইনাস, এটা মাইনাস অ্যান্সার মাইনাস 8 তারপর স্কয়ার, ঠিক আছে। তাহলে হচ্ছে কত? 558 পয়েন্ট। তো এখানে হলো কত? 558 বর্গমিটার। এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দেই তাহলে হবে কত? 0.558 বর্গমিটার হবে, ঠিক আছে। তো এইটা হলে, তো এখানে অ্যান্সার, আচ্ছা, তো এইখানে একটা জিনিস হয়ে গেছে, দেখো যেখানে বলছে যে পুরো মাঠটার ক্ষেত্রফল 1000 না, বরং রাস্তাটার ক্ষেত্রফল আছে কি 1 হেক্টর, রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে 1 হেক্টর। তাহলে সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তো সেক্ষেত্রে দেখো এটা 1000 হবে না, তো আমরা এখানে বলবো যে রাস্তা বাদে, আমরা বলবো রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফলটা হবে কত? এ স্কয়ার হবে, তাই কিনা? রাস্তা সহ ক্ষেত্রফলটা হবে এ স্কয়ার, এবং রাস্তা বাদে মাঠের ভিতরের এক বাহুর দৈর্ঘ্য হবে এ মাইনাস 8, ঠিক আছে, এ মাইনাস 8। তো এটাকে আমরা এ প্রাইম বলতে পারি, এ প্রাইম সমান এ মাইনাস 8, আর ক্ষেত্রফল সমান হবে এ মাইনাস 8 অল স্কয়ার, ঠিক আছে, এ মাইনাস 8 অল স্কয়ার।
এখন রাস্তার ক্ষেত্রফল সমান কত হবে? রাস্তার ক্ষেত্রফল হবে রাস্তা বাদে যে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল কি করতে হবে? বিয়োগ করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা এইখানে এবার লিখতে পারবো শর্ত মতে রাস্তার ক্ষেত্রফল a স্কয়ার মাইনাস a মাইনাস 8 স্কয়ার সমান 1000। ঠিক আছে, এটা আছে মিটারে আমরা করলাম, 1 হেক্টর মানে 1000 বর্গমিটার। ঠিক আছে, এখন এইটাকে আমরা সলভ করব। এখানে হবে a স্কয়ার মাইনাস, এটাকে যদি আমরা হিসাব করি তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস ab, 2 ইন্টু টুয়াইস ab, তাহলে কত হবে? 2 ইন্টু a ইন্টু 8 প্লাস 8 স্কয়ার সমান হচ্ছে 1000, বা a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 16a প্লাস 64 ইজ ইকুয়াল টু 1000। তাহলে a স্কয়ার কেটে যাবে, বা 16a ইজ ইকুয়াল টু হবে 1000 মাইনাস 64। ঠিক আছে, অথবা a ইজ ইকুয়াল টু হবে, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে হবে কত? 936। ঠিক আছে, 936 আর ডিভাইডেড বাই 16। সুতরাং a ইজ ইকুয়াল টু 936 ভাগ 16 ইজ ইকুয়াল টু হচ্ছে 58.5 মিটার। তাহলে আমরা বাগানের যে ভিতরের, তাহলে বাগানেরটা কি পেলাম আমরা? তাহলে বাগানের যে মূল যে মাঠটা ছিল সেই মাঠের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম 58.5 মিটার। তাহলে এবার এই বাইরের যে বাগানের ভিতরের, তাহলে বাগানের ভিতরের ক্ষেত্রফল সেটা আমরা পাবো। অতএব বাগান তো না, মাঠের, তাহলে মাঠের ভিতরের ক্ষেত্রফল, মাঠের ভিতরের ক্ষেত্রফল সমান কত হবে? a মাইনাস 8 স্কয়ার, তাই কিনা? এটা তো আমরা অলরেডি বের করে ফেলেছি। তাহলে a থেকে 58.5 মাইনাস 8 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 50.5। তো এটার উপর স্কয়ার হবে, 50.5 এর উপর স্কয়ার দিলে কত হবে? এটা হবে, আচ্ছা, তো এইখানে এটা মাইনাস 64 আর এখানে প্লাস, তাহলে এখানে হবে 1064। 1064, ঠিক আছে। এক 1064 ভাগ হচ্ছে 16, 66.5। 66.5, তো এখানে হবে 66.5। তো 66.5 থেকে যদি আমরা 8 বিয়োগ করি, তারপর তো এখানে 1 হেক্টর সমান আছে, একটা শূন্য কমে গেছে, এক হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গমিটার। 1000 না, 10,000। ঠিক আছে, তাহলে এখানে আর একটা শূন্য হবে, 10,064 ভাগ 16, এটা হবে 629। 629, তো 629 মাইনাস 8, 629 মাইনাস 8 এর উপর স্কয়ার, তাহলে এটা হবে কত? 385641 মিটার স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা
হেক্টর বানাই তাহলে এটাকে 10,000 দিয়ে ভাগ দিতে হবে। 10,000-এর মধ্যে আছে 4টা শূন্য, 1 2 3 4, 4 ঘর পর দশমিক চলে যাবে, অর্থাৎ 38.5641 হেক্টর হবে। ঠিক আছে, তাহলে এই হলো এই অঙ্কের অ্যান্সার। তো এর পরের অঙ্ক দেখো, উদাহরণ 11, একটি সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণ হচ্ছে 24 সেন্টিমিটার। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে এবং একটা কর্ণ দেওয়া আছে। তো এইখানে দেখো, সামান্তরিকের ক্ষেত্রে আমরা যদি একটা সামান্তরিক আঁকি, এর ক্ষেত্রফল আমরা জেনেছি 2 ওয়েতে এর ক্ষেত্রফল বের করা যায়। ঠিক আছে, তো দেখো এই যে সামান্তরিক, এই সামান্তরিকের এটা হচ্ছে একটা কর্ণ। তো এই ক্ষেত্রফল দেওয়া আছে, এর ক্ষেত্রফল 120 দেওয়া আছে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা আসলে জানি না যে এই সামান্তরিকের আর কি কি দেওয়া আছে, আর একটা কর্ণ দেওয়া আছে। ঠিক আছে, আর একটা কর্ণ দেওয়া আছে, আমরা ধরে নিলাম এই কর্ণটা দেওয়া আছে। তো সামান্তরিকের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের 2টা সূত্র জানি, একটা হচ্ছে তার ভূমি গুণন কি তার উচ্চতা। উচ্চতা কোনটা হবে, এই দুই বাহুর মধ্যবর্তী ডিস্টেন্স, এটা যদি এইচ হয় তাহলে এটা BH হচ্ছে একটা কি সামান্তরিকের ক্ষেত্রফল। এইভাবে একটা ক্ষেত্রফল আছে, এই বাহু যদি B হয় আর কি। ঠিক আছে, এই বাহু যদি B হয় তাহলে এরকম করে একটা ক্ষেত্রফল BH আমরা জানি। আর সামান্তরিকের ক্ষেত্রফল বের করার আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে এর যে কোনো একটা কর্ণ যদি আমরা আঁকি, ওই কর্ণের উপর যে কোনো একটা শীর্ষ থেকে যদি আমরা লম্ব আঁকি, ঠিক আছে, একটা শীর্ষ থেকে যদি আমরা লম্ব আঁকি, তো সেটা এই দিক থেকেও আঁকতে পারি, এই দিক থেকেও আঁকতে পারি, যে দিক থেকে আঁকি না কেন এটা কি হবে, এই লম্বের দৈর্ঘ্যটা সেম হবে। ঠিক আছে, এদিকে যতখানি লম্ব হবে এদিকেও ততখানি লম্ব হবে। তো যে কোনো একটা যদি আমরা আঁকি তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এই কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য যদি D হয়, আর এই হাইটটা একটা কর্ণ থেকে ওর যে বিপরীত যে শীর্ষ আছে সেটা এই দিকের এইচ হোক বা এই দিকের এইচ হোক, এই ডিস্টেন্সের গুণফল, অর্থাৎ DH সমান হয় কি তার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের এটা একটা সূত্র। তাহলে ওরা এটাই চেয়েছে যে একটা কর্ণ থেকে, এই যে একটা কর্ণ থেকে ওই যে কর্ণটা দেওয়া আছে সেটা থেকে বিপরীত কৌণিক বিন্দুর উপর উক্ত কর্ণের অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটাই চেয়েছে। অর্থাৎ এটা হচ্ছে কর্ণ, কর্ণের বিপরীত শীর্ষ হচ্ছে এটা একটা, আর একটা হচ্ছে কি এটা। তো এখান থেকে এই কর্ণটার উপর অঙ্কিত লম্ব সেটা এইচ হইতে পারে বা এখান থেকে এই এইচ হইতে পারে, যে কোনো একটা, দুইটাই সমান হবে। এই দৈর্ঘ্যটা চেয়েছে। তো এই দৈর্ঘ্যটা দিয়েই মূলত আমরা কি জানি, কর্ণের একটা সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ধরি কর্ণ ডি সমান 24। ঠিক আছে, কর্ণ ডি সমান হচ্ছে কত, 24 সেন্টিমিটার। আর আমরা এরকম করতে পারি ABCD, তাহলে ধরি ABCD সামান্তরিকের কর্ণ AC, তাহলে আমরা লিখব যে ধরি ABCD সামান্তরিকের কর্ণ AC সমান D সমান হচ্ছে 24 সেন্টিমিটার। আর তাহলে D এবং D কর্ণের বিপরীত শীর্ষ কি D হতে তার উপর অঙ্কিত লম্ব সমান হচ্ছে এইচ। ঠিক আছে, সেটা আমরা জানি। তাও আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল DH, তাই না? DH সমান হচ্ছে 120। এটা আমরা জানি যে
যে কোনো একটা কর্ণ এবং ওই কর্ণ থেকে বিপরীত শীর্ষের উপর অঙ্কিত লম্ব যদি এইচ হয় তাহলে সেই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল হবে DH। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো 24 ইন্টু H ইজ ইকুয়াল টু 120, তাহলে H ইজ ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই 24। ঠিক আছে, তাহলে 120 ডিভাইডেড বাই 24, এটা হচ্ছে 5। তাহলে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তাহলে এই এইচ এর মান হলো কত? 5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন তোমরা এইভাবে হইলো। এখন তোমরা যদি মনে করো না এই কর্ণ না, আমরা এই কর্ণের মান 24 ধরে নিলাম। ঠিক আছে, এই কর্ণের মান কত ধরলাম? 24 ধরলাম। সেক্ষেত্রে এখানে লম্বটা কিন্তু বাইরে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে লম্বটা হবে বাইরে। অঙ্ক তাও হবে, সমস্যা নেই, তখন এইটা হবে। এইভাবে না করে বরং বড় কর্ণটা ধরেই করাটা কি বেটার। ওকে, এরপরের যে 11টা গেল, এবার 12। এবার উদাহরণ হচ্ছে 12। আগেটা তাহলে 11 ছিল, তাই না? এটা 12 না 11। তো এরপর যদি আমরা 12 নম্বর দেখি, 12 নম্বর কি বলছে যে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার আর 8 মিটার, ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 10 মিটার, তাহলে অপর যে কর্ণটা আছে তার দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে এই অঙ্কটা যদি আমরা করতে চাই, এখানে আমরা এর আগে একটা অঙ্ক করেছিলাম ট্রাপিজিয়ামের যে অঙ্কটা করেছিলাম অনেকটা সেই অঙ্কের মতোই এটা। তো এই অঙ্কটা করার জন্য আগে আমরা কি করি, একটা সামান্তরিক এঁকে নেই। তো এই সামান্তরিকের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 এবং 12। ঠিক আছে, তো একটা বাহুর দৈর্ঘ্য দিলে বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 এবং ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 10 মিটার। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম কর্ণ কোনটা? এইটা। এই ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য এটা হচ্ছে কয় মিটার? 10 মিটার। আর এটা হচ্ছে কত? 12 মিটার। আর এটা হচ্ছে কত? 8 মিটার। ঠিক আছে, তাহলে আমরা ধরি নেই ABCD। ABCD সামান্তরিকের ছোট কর্ণ AC সমান 10 মিটার, তাহলে AC সমান 10 মিটার, AB সমান দেওয়া আছে 8 মিটার, আর BC সমান হচ্ছে 12 মিটার। ঠিক আছে, তাহলে বের করতে হবে আমাদের কি এই বড় কর্ণটা বের করতে হবে। বড় যে কর্ণটা আছে এইটা আমাদেরকে কি করতে হবে? এইটা বের করতে হবে। ঠিক আছে, তো এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ঠিক আছে, তো তো বড় কর্ণটা বের করার আগে আমরা যে কাজটা করি, দেখো এইখানে একটা ABC একটা ত্রিভুজ ফর্ম হয়েছে, তাই না? এই ত্রিভুজটার 3টা বাহু আমাদের জানা, এই বাহু জানা, এই বাহু জানা, আবার এই বাহুটাও জানা। তাহলে আমরা কি করতে পারবো? ক্ষেত্রফল বের করতে পারবো। এই ত্রিভুজটার ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করতে পারবো? এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো। এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি, আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা আরেকটা ওয়েতে আঁকি, তাহলে এইখানে যদি আমরা কি করি, একটা লম্ব আঁকি, তাই না? তো এই লম্ব গুণন এটা হচ্ছে কি ভূমি। ঠিক আছে, তাহলে হাফ গুণন ভূমি গুণন লম্ব যদি এইচ হয়, তাহলে এইভাবে ক্ষেত্রফল বের করলে কি হবে? 3 বাহু দিয়ে যে ক্ষেত্রফল বের করছি তার সমান হবে। তাহলে সেখান থেকে আমরা কি পাবো? এইচ পাবো। তো সেই এইচ যদি আমরা পাই তাহলে আমরা কি পাবো? এখান থেকে যদি আবার কি করি, লম্ব টানি, তাহলে কি ওই এইচ আর এই এইচ কি হবে? সেম হবে। তো ওই এইচ আর এই এইচ যদি সেম হয় সেক্ষেত্রে আমরা তাহলে এইটার 8 সেন্টিমিটার, এটাও আমরা জানি, তাই কিনা? এটা জানি 8 সেন্টিমিটার। আর সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? এই যে তোমার যে এই ভূমি জানা আছে, আমাদের কি জানা আছে? এইটুকু 12 সেন্টিমিটার, সেটা আমার জানা আছে। এখন আমাদের শুধু লাগবে এই দৈর্ঘ্যটা। ঠিক আছে, এটা যদি আমরা বলি, তো সি দৈর্ঘ্যটা যদি আমরা জানতে পারি তাহলে বিসি প্লাস সি এটা একটা কি হবে? ভূমি হবে। এই যে বড় ত্রিভুজটা, এই বি ই আর ডি, এই ত্রিভুজের উচ্চতাটা এইচ আমরা এখান থেকে বের করছি। ঠিক আছে, উচ্চতাটা আমরা এইচ এখান থেকে বের করছি। আর
এই ভূমির আমরা ভূমিটা যদি ভূমির ক্ষেত্রে আমরা কি জানি, এটা 12 সেন্টিমিটার, আর এইটুকু বের করতে পারলে আমরা কি পাবো, ভূমি বি বের করতে পারবো। তো এটা কিভাবে বের করব, তো এই যে ছোট ত্রিভুজটা আছে, এই ছোট ত্রিভুজের লম্বটা আমরা জানি এইচ, এখান থেকে বের করব, আর অতিভুজটা 8 জানি, সেক্ষেত্রে এই ভূমিটাও আমরা কি পেয়ে যাব। তাহলে এই সি, এই ভূমিটা যদি আমরা পেয়ে যাই, তাহলে সি প্লাস বিসি, তাহলে 12 প্লাস এটাকে যদি আমরা এক্স বলি, তাহলে 12 প্লাস এক্স, এটার মান আমরা কি পেয়ে যাব। তার মানে বিইডি ত্রিভুজের, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, সেই সমকোণী ত্রিভুজের ভূমিটা আমাদের জানা। ভূমিটা কত, 12 প্লাস এক্স, আর লম্বটা হবে কত, এইচ। সেক্ষেত্রে বিডিটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। অর্থাৎ বিডিটাই হবে কি, এই যে সামান্তরিক আছে তার বৃহত্তর কর্ণ। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা তাহলে আস্তে আস্তে কি করি, এগিয়ে যাই। ওকে, তাহলে আমি এগুলো পরে আস্তে আস্তে আঁকবো আর তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, ওকে। তো আমরা তাহলে শুরু করে দেই। তাহলে এই যে বি, এটা হচ্ছে কত, 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব এখন, তো এ বি সি, এ বি সি ত্রিভুজ এ বি সি এ বি সি এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু কত হবে, 10 প্লাস এটা 12, 10 প্লাস 12 প্লাস 8, তাই না, 10 12 8 ডিভাইডেড বাই 2, 10 আর তাহলে 15, তাহলে হচ্ছে কত, এটা 15 সেন্টিমিটার। ঠিক আছে, মিটার বা সেন্টিমিটার যেটাই হোক না কেন, কিসে দেওয়া আছে দেখি, মিটারে দেওয়া আছে, তাহলে মিটার। ঠিক আছে, তো মিটার। তো তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা কত হবে বলো দেখি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা হবে কত, আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে রুট ইন্টু এস ইন্টু বি, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে, তো এটা আমরা কি করি, এটাকে এ ধরি, তো এটাকে ধরি এ, এটাকে ধরি বি, আর এটাকে ধরি কি সি, ধরতেই পারি এটা। তো তাহলে এখানে আমাদের কত হবে, রুট ওভার 15 ইন্টু 15 মাইনাস 10, 15 মাইনাস 8, আর 15 মাইনাস 12। কনসিকুয়েন্সগুলো মনে হয় মিললো না, এ বি সি ধরাটা, 10 8 12, হ্যাঁ মিলছে। তাহলে এখান থেকে আমরা তাহলে লিখতে পারবো 15 ইন্টু 5 ইন্টু 15 থেকে 8 বাদ দিলে 7 ইন্টু, আর এখানে 15 থেকে 12 বাদ দিলে 3। ঠিক আছে, তারপর এখানে রুট করতে হবে। ঠিক আছে, তাহলে 5 15 75 গুণন 3 7 21, তারপর যদি আমরা রুট করি তাহলে এটা হচ্ছে কত, 15 রুট 7, অর্থাৎ 39.7, এটা তোমার বর্গমিটার। ঠিক আছে, ওকে। তো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেলাম, এবিসি এর ক্ষেত্রফল। এখন আমরা যদি এবিসি এর উপর লম্ব আঁকি এখানে একটা, তাহলে সেক্ষেত্রে এবিসি এর ক্ষেত্রফল কত হবে, এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি, মানে কি বিসি ইন্টু উচ্চতা হচ্ছে কত, এইচ। তাহলে এই ক্ষেত্রফলটা কি হবে, আমরা বাহু দিয়ে যে ক্ষেত্রফলটা বের করলাম তার সমানই হবে। তাহলে আমরা লিখব আবার ত্রিভুজ এ বি সি এর উচ্চতা, উচ্চতা এইচ হলে তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু বিসি, তাই না, হাফ ইন্টু বিসি, হাফ ইন্টু বিসি ইন্টু কত হবে, এইচ, সমান কত হবে, এটাই হবে, তাই কিনা। যেটা হচ্ছে 15 রুট 7, তো এটা আমরা, আচ্ছা 15 রুট 7 এটাই গেলে 15 রুট 7 হিসেবেই রাখি দেই, এখানে এটা না লিখে
15√7 আসছিল, এটাই রেখে দিই, দশমিকটা আমরা পরে নিয়ে আসি, ঠিক আছে? 15√7 হিসেবেই রেখে দিই। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এইচ পেয়ে যাবো। তাহলে এইচ সমান কত হবে, 15√7 ইন্টু 2 ডিভাইডেড বাই বিসি। তো বিসির মান কত ছিল, 10, তাই না? বিসির মান ছিল 10। তাহলে সুতরাং এখানে থেকে আমরা এইচ পাবো কত, 5, 3 × 5 = 15। তাহলে হবে কত, 3√7। তো তিনটে এমন জায়গায় দিলাম যেন মনে হচ্ছে এটাই, ঠিক আছে? তাহলে 3√7 আমরা হাইটের মান পেয়ে গেলাম। তাহলে এই হাইট যদি 3√7 হয়, তাহলে আমরা বলতে পারবো এই যে ত্রিভুজ, এটাকে যদি আমরা এদিকে বাড়িয়ে দেই আর এখান থেকে যদি আমরা লম্ব টানি, ঠিক আছে, তাহলে এটাও কত হবে, 3√7ই হবে। এটাও কি হবে, 3√7, এটাও কি হবে, এইচ। ওকে, তাহলে এটা যদি হয়, তাহলে এখানে আমরা মনে করো ই আঁকলাম। তো এবার ডিসি, এবার ডিসিই, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে 8 আর লম্ব হচ্ছে কত, 3√7। তাহলে ভূমি সিই আমরা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা লিখবো ডিসিই ত্রিভুজ ডিসিই এর ভূমি কত, সিই ইজ ইকুয়াল টু রুট ওভার কি, তোমার অতিভুজ স্কোয়ার ডিসি সিডি স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার, ঠিক আছে? লিখতে পারবো কি, সিডি স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার। তো এটার মান কত ছিল, ডিসিটা ছিল 8, তাহলে 8 স্কোয়ার মাইনাস 3√7 তার উপর স্কোয়ার, তার উপর আবার কি রুট। তাহলে এখান থেকে আমরা কি পাবো, সি এর মান বের করতে পারবো, ঠিক আছে? তো এখানে দেখো এইচ এর মান এখানে আমরা 10 বসিয়েছিলাম, এটা হবে 12। তো আমরা সরাসরি মান বের করে ফেলি, তাহলে 15√7 ইন্টু 2 ডিভাইডেড বাই 12। তাহলে এটা মান আসছে আমাদের 6.61, এইচ এর মান 6.61। তাহলে এখানে 3√7 না, আমরা লিখবো 6.61, ঠিক আছে? তাহলে 8 স্কোয়ার মাইনাস অ্যান্সার স্কোয়ার, তারপর যদি আমরা আবার রুট করি, রুট ওভার অ্যান্সার, তাহলে এখানে আছে 4.5 আছে। তাহলে সি এর মান পেলাম আমরা কত, 4.5। তাহলে এই যে অংশটুকু, এইটুকু অংশের মান কত পাইলাম আমরা, 4.5। তাহলে আমরা যদি এটাকে একটুখানি তোমার এখানে গ্যাপটা বাড়াই দেই, তাহলে এইখানে এই যে চিত্রটা দেখো, এখান থেকে এই পুরো জিনিসটা, ঠিক আছে, এই পুরো জিনিসটা কত হচ্ছে, পুরো জিনিসটার এইটুক পর্যন্ত হচ্ছে 10, সরি 12, কত 10 তো না 12, এইটুক পরিমাণ হচ্ছে কত 12, আর এইটুক পাইলাম আমরা 4.5, ঠিক আছে? আর এটাকে যদি আমরা এই এই যে সামান্তরিক, এই সামান্তরিকের বৃহত্তর কর্ণটা হচ্ছে এটা। তাহলে এখন দেখো বিই, কোন ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা যদি আমরা দেখি, তোমার বিইডি, এই যে ত্রিভুজ আছে, ঠিক আছে, এই ত্রিভুজটার, এই একটা সমকোণী ত্রিভুজ না, এই সমকোণী ত্রিভুজের বাহু ভূমিটা হচ্ছে কত, এই 12 প্লাস 4.5, মানে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে কত, 16.5। আর হাইটটা কত, হাইটটা পয়েন্ট হচ্ছে 6.61, এই হাইটটা কত 6.61 ছিল, এটা না, তো 6.61। তাহলে আমরা ভূমি পাইলাম, লম্ব পাইলাম, তাহলে এই যে অতিভুজ বিডি, এটা আমরা পাবো, ঠিক আছে? তাহলে আমরা আবার কি লিখব, যে সমকোণী ত্রিভুজ, এবার বিইডি হতে অতিভুজ কি, বিডি ইজ ইকুয়াল টু হবে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? ভূমিটা ছিল কি, বিই স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার। তাহলে বিইর মান কত পাইলাম আমরা, বিইর মান আমরা পাইলাম 12 প্লাস 4.5, তাই না?
বি এর মান পেলাম আমরা 12 প্লাস 4.5, সেটা যদি আমরা বসাই দেই, আর ডি এর মান আমরা আগে থেকেই পেয়েছি 6.67, তাই না? বি সালে কত, তাহলে 12 প্লাস 4.5 স্কোয়ার প্লাস ডি এর মান হচ্ছে 6.61 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 6.5 এর উপরে স্কোয়ার প্লাস 6.61 এর উপরে স্কোয়ার তার উপর রুট। ঠিক আছে, তাহলে 6.5 এর উপরে স্কোয়ার প্লাস 6.61 এর উপরে স্কোয়ার তারপর রুট অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 17.77 মিটার বা সেন্টিমিটার যেটাই হোক। ঠিক আছে, তাহলে এই বিডিটাই কি বৃহত্তর কর্ণ, তাহলে অতএব সামান্তরিকের বৃহত্তর কর্ণ সমান হচ্ছে 17.77 মিটার। কেননা এই বিডি, এই ত্রিভুজটার যে অতিভুজ বিডি, এই বিডিটাই হচ্ছে কি এই সামান্তরিকের কর্ণ। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। এর পরের অঙ্কটা দেখো, এটা ইজি অঙ্ক খুবই। বলছে যে একটি রম্বসের কর্ণ হচ্ছে 10 মিটার, একটি কর্ণ 10 মিটার আর ক্ষেত্রফল দেওয়া আছে কত 120 মিটার, অপর কর্ণ কত। তো এটা এমন কোনো কঠিন অঙ্ক না, রম্বসের ক্ষেত্রে কর্ণ দিয়ে ক্ষেত্রফল বের করা যায়। সেটি হচ্ছে কর্ণ, একটা কর্ণ যদি D1 হয় আর একটা কর্ণ যদি D2 হয়, তার রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে D1 ডিভাইডেড বাই D2 ডিভাইডেড বাই 2, এটাই তার ক্ষেত্রফল। তো এইটা সমান দেওয়া আছে কত 120, তাহলে একটার মান 10 দেওয়া আছে, অপরটা বের করা সহজই। ঠিক আছে, তাহলে হাফ D1 D2 সমান 120, তাহলে D1 এর মান 10 দেওয়া আছে, তাহলে 10 ভাগ হবে 2 গুণ হয়ে যাবে নিচের 2 উপরে, তাহলে 24। তো ঠিক আছে, তো এখন বলছে যে অপর কর্ণ তো বের হয়ে গেল, পরিসীমা কত। তো এইটাই মূলত কি এখানে, তাহলে পরিসীমা বের করার জন্য রম্বসের কি করতে হবে, বাহু বের করতে হবে। তাহলে আমি তোমাদেরকে যদি এটা দেখাই, তো আমরা জানি রম্বসের ক্ষেত্রে কি হয়, তো এখানে দেখো, তো রম্বস আমরা জানি যে রম্বসের দুইটা কর্ণ কি করে, পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কোণটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে রম্বসের একটা কর্ণ আমরা পাইলাম কত, আমি ওই অংশটা করাচ্ছি না। রম্বসের একটা কর্ণ ছিল 24 আর একটা কর্ণ ছিল দেওয়া কত 10, তার মানে বড়টা 24 আর ছোটটা হচ্ছে কত 10। তার মানে যদি আমরা বলি এ বি সি ডি, তাহলে এখান থেকে এসি সমান কত হবে 10 সেন্টিমিটার আর বিডি সমান হবে কত 24 সেন্টিমিটার। তাই যদি হয়, এবং এটা যেহেতু পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে আমরা লিখব যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে কি করে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং আমরা বলতে পারবো কি ও বি সমান কত হবে 24 ডিভাইডেড বাই 2 সমান 12 সেন্টিমিটার, আবার ও এ সমান কত হবে 10 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 5 সেন্টিমিটার, তাই না? তাহলে এটা হবে কত, এইটুকু হবে কত 5 আর এইটুকু হবে কত 12 সেন্টিমিটার। তাহলে 5 একটা পেলাম 5 আর একটা পেলাম 12। ঠিক আছে, একটা 5 আর একটা কত 12। তো সেক্ষেত্রে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই অতিভুজ এ বি সমান কত হবে, তাহলে এ ও বি সমকোণী ত্রিভুজে, তাহলে ও এ বি, তাহলে এ ও বি সমকোণীতে এ বি সমান কত হবে √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তার কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, এ ও বি একটা কি সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব আর এটা হচ্ছে কি ভূমি, আর এই কোণটা 90 ডিগ্রি, তাই না? তাহলে অতিভুজ সমান হবে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে এখানে কত হবে 144 প্লাস 25, মানে এটা হিসাব করলে 13 হবে আর কি। তোমরা এটা ক্যালকুলেটর হিসাব করবা, দেখবা এর মান আসবে কত
13 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই রম্বসের বাহুর দৈর্ঘ্য আমরা কত পাইলাম? 13 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটাই 13, তাহলে এটাও 13, এটাও 13, এটাও 13, এটাও হবে কি 13। তাহলে প্রত্যেকটাই যদি 13 হয় তাহলে তার পরিসীমা কত হবে? অতএব রম্বসের এক বাহু এ সমান হচ্ছে কত? 13 সেন্টিমিটার। অতএব রম্বসের পরিসীমা 4টা এর যোগফল সমান 4a সমান 4 গুণন 13 সমান 4 13 52 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে রম্বসের পরিসীমা আমরা পেয়ে গেলাম 4 13 52 সেন্টিমিটার। এরপরের অঙ্ক, এরপরের যে অঙ্ক সেটা কি দেওয়া আছে দেখো তোমরা, এখানে দেওয়া আছে উদাহরণ 14। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 91 আর একটা হচ্ছে 51। ঠিক আছে, আর অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 37 অ্যান্ড আরেকটা হচ্ছে, একটা হচ্ছে অপর দুই বাহু, একটা 37 আর একটা 13। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এখানে আমরা এই উদাহরণে অনুশীলনীতে সেম অঙ্কটা করেছিলাম, যে আমাদের বাধা হচ্ছে কি এই এইচ এর মানটা বের করে। এই এইচ এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলেই কি হবে, আমাদের ট্রাপিজিয়ামের আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। ঠিক আছে, তো এই এইচ এর ক্ষেত্রফল এইটা আমরা কিভাবে বের করব? তাহলে এইচ এর মান বের করাটাই হচ্ছে আমাদের এখানে কি মূলত চ্যালেঞ্জ। তাহলে আমরা একটা সামান্তরিক এঁকে নেই, সামান্তরিক না ট্রাপিজিয়াম। তো এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কেমন হয়? এইরকম হয়। এটাকে একটু বড় নেই, এটা যেহেতু একটু বড় 37 বলা আছে। ঠিক আছে, এটা ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের এই বাহুটা হচ্ছে কত? 37, আর একটা মনে করো 31, আর একটা হচ্ছে 51, ভুল বললাম, 91 51 আর 13। এটা 91, এটা 51, উপরেরটা 51 91। ঠিক আছে, 51, এটা 91 আর এটা আছে 13। তাহলে এ বি সি ডি এই সমান্তরিকের এগুলো হচ্ছে কি তোমার। তো আমরা সমান্তরিকের ক্ষেত্রফল কি জানি? সমান্তরিকের এইটাকে আমরা যদি ধরি এ, তাহলে বিসি সমান, তাহলে আমরা ধরি এ বি সি ডি সমান্তরিকের বাহু, সমান্তরাল বাহু, সমান্তরাল বাহু বিসি, বিসি সমান এ সমান কত? 91, এবং এডি, এই দুটো হচ্ছে সমান্তরাল, এডি সমান বি সমান হচ্ছে 51। ঠিক আছে, আর অপর বাহু, অপর বাহু এটাকে ধরি আমরা সি, অপর বাহু এ বি সমান সি। ওটা এটা নাম না দেই আমরা, এটা নামের আমাদের প্রয়োজন নাই। এ বি সমান হচ্ছে কত? 13 সেন্টিমিটার, আর সিডি সমান হচ্ছে 37 সেন্টিমিটার করি। ঠিক আছে, তো এটা যদি হয় তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কি জানি? সামান্তরিকের ক্ষেত্রফল হাফ সমান এ প্লাস বি ইন্টু কি এইচ। তাহলে এইচ এ বি হচ্ছে সমান্তরাল দুইটা বাহু, আর এইচ হচ্ছে হাইট। তাহলে আমরা যদি এই হাইটটা বের করতে পারি এনি হাউ, তাহলে সেটাই হবে আমাদের কি চ্যালেঞ্জ। অর্থাৎ এই এইচটা যদি বের করতে পারি তাহলে এর ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তো এটা বের করার জন্য আমরা যে কাজটা করবো সেটাকে এটা একটা কি বানাই দেবো, তোমার একটা সামান্তরিক বানাই দেবো। এটাকে কি করব, আমরা একটা সামান্তরিক বানাই দেবো। এটাকে যদি এইভাবে সামান্তরিক বানাই দেই, এটা ই পয়েন্টে সামান্তরিক যদি বানাই দেই, এটা এ এর সমান হচ্ছে 91। তাহলে এই বাহুটা কত হবে? 13 হবে, তাই না? এই বাহুটা 13 হবে। আর এটা যদি 91, এটা যদি 51 হয় তাহলে এটা কত হবে? 40 হবে, তাই কি না? তাহলে এই যে ত্রিভুজ ডিসিই, এই ত্রিভুজের 4টা বাহু কত? একটা 37, একটা 40 আর একটা হচ্ছে 13। তাহলে এইখান থেকে যদি আমরা কি করি, লম্ব টানি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল দুই ভাবে বের করা যাবে। একটা হচ্ছে তিন বাহু দিয়ে বের করা যাবে, একটু আগে আমরা যেটা করলাম এটা দিয়ে বের করতে পারবো। আর একটা ভূমি হচ্ছে কি ইসি,
ইসি ভূমি 40 আর লম্ব হচ্ছে কত এইচ, তাহলে হাফ ইন্টু 40 ইন্টু এইচ সমান হবে কি ওই 3 বাহু দিয়ে যে ক্ষেত্রফল পাবো তার সমান। তাহলে সেখান থেকে এইচ এর মান আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো। তাহলে ওইখানে তাহলে ওই এইচটাই মূলত কি হবে এই সমান্তরিকের এইচ হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এইচটা বের করো। তো কিভাবে এইচ বের করবো আমরা, তাহলে আগে আমরা কি করব, এই অঙ্কনগুলো তোমরা লিখে দিবা। তাহলে ডিসিই এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান কি হবে এস ইন্টু এস মাইনাস এ বি সি আমরা এগুলো না ধরি, সরাসরি আমরা কি বসাই দিই, তাহলে এস ইন্টু এস মাইনাস কি সিই এস মাইনাস সিডি এস মাইনাস কি ডিই তার উপর রুট। তো এস এর মানটা আমরা এখানে সাইড নোট আকারে বের করি, অত কিছু আমরা করতেছি না। তো একটা হচ্ছে কত 13 প্লাস 40 প্লাস 37 ডিভাইডেড বাই 2, বুঝতে পারছো। এইটা 40 কেন হইলো, এই ডিস্টেন্সটা ইসিটা হচ্ছে 40, তাই না, এইচটা আমরা পরে যাই, ইসি সমান হচ্ছে কত 40, তার কারণ হচ্ছে এই পুরোটাই ছিল 90 আর এটা হচ্ছে 51, আর তাহলে এখান থেকে যদি আমরা কি, তাহলে এইটুকু 51 হবে, ই থেকে ই পর্যন্ত কি হবে 51 হবে, তাহলে এটা হবে কি 40। ওকে, তাহলে এইভাবে আমরা ওগুলো আর দেখাচ্ছি না। তো মানগুলো এখানে যদি আমরা বসাই দিই, তাহলে অর্ধ পরিসীমার মানটা এখানে আমরা আগে বের করি। তাহলে 13 প্লাস 40 প্লাস 37 90, এটা 45 হবে, 45। তাহলে 45 ইন্টু 45 মাইনাস 13, 45 মাইনাস 40 আর 45 মাইনাস 37, ঠিক আছে। তাহলে এখানে হবে 45 ইন্টু 45 মাইনাস 13 সমান হচ্ছে কত 32। ওকে, 5 থেকে 2, হ্যাঁ 1, আর ইন্টু 45 5 ইন্টু আর এখানে 37, এখানে বাদ দিলে হবে কত 8, ঠিক আছে 8 হবে। তো এগুলোকে যদি আমরা সব গুণ করি 45 ইন্টু 32 ইন্টু 5 40, ঠিক আছে। তো এটাকে রুট করলে হচ্ছে 240 সেন্টিমিটার স্কোয়ার, মিটার বা সেন্টিমিটার যেটাই হোক, সেন্টিমিটার স্কোয়ার। দেখি কি দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তো ওই একইভাবে এই ডিসি এর ক্ষেত্রফল আবার কি, যদি উচ্চতা এইচ হয় তাহলে তার ক্ষেত্রফলটা আবার কি হবে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। আবার ত্রিভুজ ডিসিই এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এইচ ইন্টু তোমার কত 40, ভূমির মান 40 সমান এই 240 যেটা আমরা বের করলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এইচ পেয়ে যাব। তাহলে এইচ ইজ ইকুয়াল টু, মানে আমরা লিখবো যে উচ্চতা যদি এটা হয়, তাহলে 240 ইন্টু 2 ডিভাইডেড বাই 40, তাহলে এটা কাটা 4 6 24, অতএব এইচ ইজ ইকুয়াল টু 12। তাহলে আমরা ট্রাপিজিয়ামের হাইটটা পেয়ে গেলাম। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে হাফ, এ এর মান হচ্ছে 91, বি এর মান হচ্ছে 51 আর এইচ এর মান হচ্ছে কত 12। তো এটাকে যদি আমরা হিসাব করি, ক্যালকুলেশন করি, তাহলে কি হবে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো 90 প্লাস এটা হচ্ছে 140 হবে, 91 প্লাস 51 142 গুণন 6, তো 852 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তো এটা এই অঙ্কগুলো আমরা অলরেডি অনুশীলনীতে করেছি। আচ্ছা, এরপর দেখো বহুভুজের ক্ষেত্রফল। তো বহুভুজের জন্য এখানে তোমার একটা আমরা সমীকরণটা দেখে নেই, যে বহুভুজের যদি n সংখ্যক একটা বহুভুজের ক্ষেত্রফল সমান হবে কত n ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা করেছি।
যেখান থেকে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে আমরা যত নম্বর ভুজ হবে তত দিয়ে গুণ করব, ঠিক আছে। তো সেখান থেকে আবার এখানে এইচ এর মান বের করার একটা সূত্র দিয়েছে সরাসরি, অর্থাৎ এইচ সমান আছে এ ডিভাইডেড বাই ট্যান থিটা। অথবা আমরা এটাকে কি করছিলাম, ক্যালকুলেশন করে করেও অঙ্কটা করেছিলাম, তাই না? আমরা দেখিয়েছি ওই অঙ্ক করার ক্ষেত্রে এইভাবে আমরা থিটার মান বের না করে আমরা এইচ এর মান বের না করে কি করেছিলাম, এইটাকে আমরা কি থিটা ধরেছিলাম, ঠিক আছে। এইটাকে থিটা ধরেছিলাম, তাহলে এটা যত হবে এটাও তত হবে। ওখান থেকে আমরা কি করছি, এ এর মান বের করেছিলাম, ঠিক আছে। তো এইচ এর মান এভাবে বের করা যাবে, এটা মাথায় রাখবা, এইচ সমান এ বাই 2 ট্যান থিটা, ঠিক আছে। এইখানে আবার থিটাটা ঝামেলা, এই থিটা এই থিটাটা হচ্ছে তোমার এইটা, মানে এই থিটা তো জানা থাকবে না, আমাদের জানা থাকবে কোন থিটা, এই থিটা, ঠিক আছে। তো সেই থিটা বের করার আবার একটা সূত্র আছে, সেই থিটা বের করার সূত্রটা হচ্ছে কোনটা, এইটা, এটা না, এই যে এইটা, ঠিক আছে। থিটা সমান 90 মাইনাস 180 ডিভাইডেড বাই এন। তো এই সূত্রগুলো দিয়েও যেমন করতে পারি, ঠিক একইভাবে আমরা কিন্তু একটা ভিন্ন ওয়েতেও কি অঙ্কটা করেছিলাম, ঠিক আছে। তো এখানে এই অঙ্কটা যদি আমরা দেখি যে একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আছে 4 সেন্টিমিটার। এই বাহুগুলোর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার দেওয়া হয় তাহলে এর ক্ষেত্রফল কত। তো ওই অঙ্কগুলোর ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল না, অনুশীলনীতে যে অঙ্কটা ছিল সেটা ছিল এইটার দৈর্ঘ্য দেওয়া ছিল, এই জিনিসটার দৈর্ঘ্য দেওয়া ছিল, এই জন্য আমরা এটা করতে পারছি ওই ওয়েতে। আর এখানে আবার এটার দৈর্ঘ্য দেওয়া নেই, বরং দৈর্ঘ্য দেওয়া আছে কার, এই বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। তো বাহুগুলোর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব। তো সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, এ, আর তাহলে বাহুর সংখ্যা এন এর মান এখানে কত, এন এর মান হচ্ছে 5। এন এর মান যদি 5 হয় তাহলে এর ক্ষেত্রফল আমরা, তাহলে এই যে থিটাটা, এই থিটাটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো এই থিটাটা আগে আমরা বের করে নেব। তো এখানে সুষম বহুভুজের ক্ষেত্রফলের একটা সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে এন এ স্কোয়ার ডিভাইড বাই 4 কট অফ 180 ডিভাইড বাই এন। তাহলে এখানে সরাসরি এই সূত্র বসাই দিলে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা করার কোনোই দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে সরাসরি এই সূত্র থেকে অঙ্ক, ওকে। আবার আমরা চাইলে এটাকে ভেঙে ভেঙেও করতে পারবো, কিন্তু এটা কোনো দরকার নাই, যেহেতু এখানে সরাসরি সূত্র একটা বের করাই আছে, করতে পারবো। অথবা এই যে এখানে এই যে এই জিনিসটা এখানে কি করা আছে, আমরা যদি চাই যে এইভাবে ভেঙে ভেঙে করবো, এখানে সূত্রের প্রতিপাদনটা দেখিয়েছে, তো আমরা সরাসরি এই সূত্রটাকেই ব্যবহার করব যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, ঠিক আছে। আর যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, কেন্দ্র থেকে যে কোনো এক শীর্ষের ডিস্টেন্স দেওয়া থাকে, তো সেটি কিভাবে করতে হয় আমরা অনুশীলনীতে সেই অঙ্কের মাধ্যমে দেখিয়েছি, ঠিক আছে। তো এখানে কি বলছে, একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব 4 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে এইটা মূলত বইয়ের ছিল, আমরা এটা করেছিলাম। তাহলে এই যে ডিস্টেন্স, এবার এই ডিস্টেন্সটা দেওয়া আছে কত, 4 মিটার। এই ডিস্টেন্সটা দেওয়া আছে কত, 4 মিটার। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা বের করবো। এইখানে ইজি, এই অ্যাঙ্গেলটা আছে 360 ডিভাইডেড বাই 1 2 3 4 5 6। তাহলে এই থিটাটা হবে 360 ডিভাইডেড বাই এটা। তো আমরা এই বাহুর দৈর্ঘ্য 4 জানি, এই বাহুর দৈর্ঘ্য 4 জানি, এবং মাঝখানের অ্যাঙ্গেল থিটা জানি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি এই দুই বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া থাকে আর এই বাহু দুইটা দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল আছে এবি সাইন থিটা ডিভাইডেড বাই 2। তাহলে এখানে এই যে ত্রিভুজটা, যে কোনো একটা ত্রিভুজ, ওরা সিওডি নিয়ে হিসাব করছে, তো সেই ক্ষেত্রফলটা এইভাবে ওরা বের করছে, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। আর এইরকম কয়টা আছে ত্রিভুজ, 1 2 3 4 5 6। তাহলে 6 দিয়ে গুণ করলেই পুরো জিনিসটার ক্ষেত্রফল হয়ে যাবে। এটা মূলত বইয়ে ছিল, আমরা করেছিলাম। এরপর এইখানে দেখো, এই সৃজনশীলটা ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। দেখো, প্রদত্ত চিত্রের আলোকে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য বের করো। এটা আছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য 14, প্রস্থ কত, 50। তাহলে এর আয়তক্ষেত্রের কর্ণ কত হবে, তাহলে আয়তের কর্ণ মান হচ্ছে √ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। তাহলে এটা হয়ে গেছে। এবার বলছে ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় নির্ণয় করো। তাহলে ক্ষেত্রটির এই পুরো যে এই ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রফল নির্ণয় করবো। এর মধ্যে এই যে আয়তটা আছে, এই আয়তের ক্ষেত্রফল কত হবে, 14 গুণন 50, 5 14 70, 700 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে আয়তটা পাইলাম, এবং এইটার পাবো, এটা কিভাবে পাবো,
এ ডি ই এই জিনিসটার ক্ষেত্রফল আমরা কি পেতে চাই। তো এটা যেহেতু 50, তাহলে এটাও কি 50, তা দুইটা 50 এবং মধ্যবর্তী কোণ কত 76.74। তার মানে আমরা যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য এবং মধ্যবর্তী অ্যাঙ্গেল জানা থাকলে তার ক্ষেত্রফল কত পাবো, 50 গুণন 50 ইন্টু সাইন 37.74 ডিভাইডেড বাই কত 2। একটু আগে যে সূত্র দিয়ে করলাম, অর্থাৎ এ বি সাইন থিটা ডিভাইডেড বাই 2। তাহলে এই যে ত্রিভুজ এ ডি ই দিয়ে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এই বাহু ইন্টু মধ্যবর্তী কোণের সাইন। তাহলে ওইভাবে বের করলাম, বের করে কি করলাম, দুইটা এই যে যোগ করলাম, দুইটা যোগ করলে পুরোটার ক্ষেত্রফল পাওয়া গেল। ঠিক আছে, এরপর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো। এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো। তাহলে এই দুইটা বাহু দেওয়া আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে কি এই তৃতীয় বাহুটাকে বের করা। এই তৃতীয় বাহুটা যদি আমরা বের করতে পারি তাহলে তার পরিসীমাটাও বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে এর ক্ষেত্রফল, তাহলে এই যে বাহুটা, তো এই অঙ্কটা আমি তোমাদেরকে একটু করাই দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এইটা সমান না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কত 50, তো এটার মান এ আর এইটা হচ্ছে এ, সমান দুইটা বাহুকে আমরা 50 ধরি, আর এটার অ্যাঙ্গেল যাই হোক না কেন, আর এইটা হচ্ছে অসমান। তাহলে আমরা এইরকম ক্ষেত্রে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা আমরা ভিন্ন সূত্র জানি। সেই সূত্রটা কি ছিল বলো দেখি, বি ডিভাইডেড বাই 4 রুট ওভার 4 এ স্কোয়ার মাইনাস কি ছিল বি স্কোয়ার, এরকম ছিল, সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রফলটা কত আমরা বের করছি ভিন্ন একটা পদ্ধতিতে, সেই ক্ষেত্রফলটার মান হচ্ছে কত 1200 বর্গ সেন্টিমিটার, তাই না, 1200 বর্গ। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা এ বি দিয়ে কি করছি, এ বি সাইন থিটা দিয়ে 1200 বের করে ফেলেছি। ঠিক আছে, এটা সমান 1200 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে এর ক্ষেত্রফলটা হচ্ছে কত 1200। তাহলে এখান থেকে এ এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে সেখান থেকে কিন্তু ইজিলি কি বি এর মান পাবো, আর বি এর মান বের করতে পারলে আমরা এর পরিসীমা বের করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা। তাহলে এর ক্ষেত্রফল আমরা এই পদ্ধতিতে এ বি সাইন থিটা পদ্ধতিতে, এখানে এ এর মানও 50, বি এর মানও কি 50, আর থিটার মান ছিল কত 73.74। ওই পদ্ধতিতে আমরা ক্ষেত্রফলটা বের করছি, সেটা কত 1200। ঠিক আছে, আর এবার এটা যদি সমদ্বিবাহু হয়, এটা এ, এই দুই বাহু সমান এ আর অসমান বাহুটা বি, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফলটা হচ্ছে কত বি বাই 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে তাহলে একই ক্ষেত্রফল আসবে যে পদ্ধতিতেই করি না কেন। তো এইবার যদি আমরা এটাকে হিসাব করি, তাহলে উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে, বি স্কোয়ার ডিভাইডেড বাই 8 4 4 16 ইন্টু 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1200 এর উপর স্কোয়ার, তাই না। তো এরপর যদি করি বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার হইল, তাহলে বি স্কোয়ার ইন্টু 4 ইন্টু এ এর মান কত 50 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1200 স্কোয়ার গুণন কত 16, তাই না। এবার যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত হবে 5 5 2500, তাহলে 50 স্কোয়ার গুণন 4 10,000 বি স্কোয়ার মাইনাস বি 4 ইজ ইকুয়াল টু হবে এখানে কত 1200 স্কোয়ার গুণন 6, তাহলে 8 4 6 0 0 0 0 এত। ঠিক আছে, এটাকে যদি আমরা এদিক সেদিক করি তাহলে হবে কত বি 4 মাইনাস 10,000 বি স্কোয়ার, তারপর প্লাস 8 6 4 1 2 3 4 ইজ ইকুয়াল টু 0।
তাহলে এইখানে যে সমীকরণটা ডেভেলপ হইলো, আমরা যে মূলত কি করছি, এই পুরো এই দুইটাকে কি করছি, এই দিকে নিয়ে আসছি। তাহলে সেক্ষেত্রে এই দিকে শূন্য হইতো, তো সেই শূন্যটাকে আমরা ওই দিকে লিখছি। ঠিক আছে, তাহলে এই যে সমীকরণ হইলো, এই সমীকরণটাকে এখন সমাধান করাটাই হচ্ছে কি আসল। এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করতে পারি, তাহলে এখান থেকে বি এর মান বের করতে পারো। যারা ক্যালকুলেটরে সমাধান করতে পারো তারা ক্যালকুলেটরে এই মানটা বসাই দিবা। আর এমনিতে আমরা মিডিল টার্ম করলে এটাকে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে, এমন দুইটা সংখ্যার উৎপাদক হিসেবে বানাইতে হবে যেন সেই দুইটা যোগ অথবা এখানে যেহেতু প্লাস আছে তাহলে যোগ করে কত হইতে হবে, এই 10,000 হইতে হবে। ঠিক আছে, তো এইখানে এটা আমাদের একটুখানি এটা টিপতে ভুল হয়েছিল তখন, 2300 তাহলে 23,004,000 এত। তো এখন এমন দুইটা সংখ্যা, তো এটা তোমরা যদি ক্যালকুলেটরে বসায় দাও তাহলে সহজে পেয়ে যাবা। তাহলে এখানে আমরা এখানে হবে 6400 বি স্কোয়ার মাইনাস 3600 বি স্কোয়ার, 3600 আর 6400 মিলে 10,000 হবে। ঠিক আছে, আর এই দুটা গুণ করলে আবার এটা হবে। এটা তোমরা ক্যালকুলেটরে যদি জাস্ট বসায় দাও, তোমরা যারা ক্যালকুলেটরে সমাধান করতে পারো তাহলে তারা এটা কি পারবা, 4 1 2 3 4। ঠিক আছে, তো এরপর এখান থেকে বি যদি স্কোয়ার কমন নেই তাহলে বি স্কোয়ার মাইনাস 6400 আর এখানে মাইনাস 3600 কমন হইলে বি স্কোয়ার মাইনাস 6400 হবে। ঠিক আছে, এখানে 3টা শূন্য হয়ে গেল, একটা শূন্য বাদ যাবে। তো বি স্কোয়ার মাইনাস 6400 যদি আমরা কমন নেই তাহলে এখানে হবে কত, বি স্কোয়ার মাইনাস 36 3600, যে কোনো একটা সমান শূন্য হবে, তাহলে বি স্কোয়ার সমান 6400, তাহলে বি সমান হবে প্লাস মাইনাস 80, অথবা বি স্কোয়ার মাইনাস 3600 সমান 0, তাহলে বি সমান হবে প্লাস মাইনাস 60। ঠিক আছে, তাহলে যে কোনো একটা আমরা কি পেলাম, মানে এখন প্লাস মাইনাস প্লাস মান এখানে গ্রহণযোগ্য হবে না, এখানে গ্রহণযোগ্য হবে শুধু কি মাইনাস মান। ঠিক আছে, তাহলে বি এর কোন মানটা গ্রহণযোগ্য হবে, প্লাস মানটা শুধু গ্রহণযোগ্য হবে, মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে না। তার মানে আমরা বলতে পারি অতএব বি সমান হচ্ছে 80 অথবা 60। তো এগুলো বাস্তব জিনিস, এগুলোর ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। সেক্ষেত্রে ত্রিভুজটার পরিসীমা কত হবে, তাহলে পরিসীমা দুইটা হইতে পারে। একটা কত হইতে পারে, 50 প্লাস 50 প্লাস 80, আর অপরটা হইতে পারে কি, এটা সমান যা হবে তাই। আরেকটা হইতে পারে কি 50 প্লাস 50 প্লাস 60, যে কোনো একটা হইতে পারে। ঠিক আছে, এখানে হবে 160 আর এখানে হবে 180 সেন্টিমিটার, এই দুইটাই অ্যান্সার। ঠিক আছে, তো এখন এখানে তোমাদের প্রশ্ন হইতে পারে যে কিভাবে পসিবল, একটা ত্রিভুজের এই দুইটা হচ্ছে কি কোন ফিক্সড, কোন 73 দুইটা বাহু ফিক্সড, তাহলে এই বাহু কিভাবে একসাথে দুইটা হইতে পারে, তাই না? ক্ষেত্রফলও আবার একই, তাহলে যদি 80 হয় তাহলে এটা 60 হলে তো ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে তো ক্ষেত্রফল কি হবে না, ক্ষেত্রফল স্যাটিসফাই করবে না, তাই না? তার মানে এই দুইটার যে কোনো দুইটাই অবশ্যই কি হইতে পারে না, সঠিক হইতে পারে না, এই দুইটার যে কোনো একটা সঠিক হইতে পারে না। তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই চেক করতে হবে। ঠিক আছে, যে কোনটা সঠিক। তো চেকটা যদি আমরা এখানে দেখি, তো এখানে চেকটা যদি 80 হয় তাহলে প্রথমে আমরা ধরে নিলাম যদি 80 হয়, বি এর মান যদি কথার কথা 80 হয়, তাহলে ওইখান থেকে আমরা অ্যাঙ্গেলের মানটা কি করব, তাহলে আমরা ঠিক আছে, এইটা হচ্ছে 50, এটাও কি 50। ঠিক আছে, ADE, আর এটা যদি তোমার কি হয় 80 হয় তাহলে হচ্ছে এ, এটা ডি, এটা হচ্ছে ই। তাহলে এটা যদি 80 হয় তাহলে আমরা কি করতে পারবো, আমরা যদি এই অ্যাঙ্গেলটার কথা বলি বা যে কোনো একটা অ্যাঙ্গেলের কথা, এডি এবং ডি, ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ দিয়ে যদি অঙ্ক করি তারপরেও ক্ষেত্রফল কি হবে 1200 আসবে। তাহলে আমরা কি লিখতে পারবো, 50
গুণন 80 গুণন সাইন, এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে সাইন থিটা 1 ইজ ইকুয়াল টু কত হবে 1200। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা 1 বের করতে পারবো, এর মান জানা তাহলে সাইন থিটার মান আমরা বের করতে পারবো। তাহলে সেখানে সেই সাইন থিটার মানটা আসছে কত 36.87 ডিগ্রি। তাহলে এটা কত, তাহলে আবার এবার যদি এইটা বের করতে চাই তাহলে এটাও কত হবে, সেম হবে। তাহলে 36.87, এটাও তাহলে এটাও কত হবে 36.87 হবে, এটাও কত হবে 36.87। এবার এই তিনটা যদি আমরা যোগ করি, এটা কত ছিল 73.47, তাহলে তিনটা যোগ করলে দেখা গেল 147 ডিগ্রি হচ্ছে। কিন্তু তিন কোণের সমষ্টি তো কত হওয়া লাগবে 180 ডিগ্রি। তার মানে বোঝা যাচ্ছে যে 80 অর্থাৎ বি এর মান যে 80 এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তাহলে 60টা গ্রহণযোগ্য হলে কি হবে, একইভাবে এবার আমরা 60 ধরবো, 60 ধরে অ্যাঙ্গেল দুইটার মান বের করব। ঠিক আছে, এবার তিনটা যোগ করলে 180 ডিগ্রি মিলতেছে। তো এইভাবে কি চেক করতে হবে, বুঝতে পারছো? তাহলে এই ছিল আমাদের এই অধ্যায়ের উদাহরণের অঙ্কগুলো। তাহলে আমাদের 16.2 আছে, এটা শেষ হয়ে গেল। এরপরের নেক্সট যে অধ্যায় আছে 16.3, সেটা নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।